ভাবা যায় ১৫০ বছর আগের একজন লেখক আজকের দিনে নারী পুরুষের সম্পর্ক নিয়ে কথা বলছেন। অবিশ্বাস্য মনে হলেও ফিওদর দস্তয়েভস্কির লেখায় এমন কিছু জিনিস আছে যা আমাদের আজও ভাবিয়ে তোলে। চলেন দেখি ব্যাপারটা ঠিক কি। তো রেড পিল ব্লু পিল এই আইডিয়াটা তো আমাদের সবারই কম বেশি জানা, তাই না? ম্যাট্রিক্স সিনেমা থেকে এসেছে। সোজা কথায় ব্লু বিল মানে হলো ওই মিষ্টি মিষ্টি মিথ্যেগুলো, ডিজনির সিনেমার মতো যেখানে ভালোবাসা দিয়ে সব জিতে নেওয়া যায়। আর রেড পিল ওটা হলো সেই তেতো সত্যিটা, যেটা বলে যে দিন শেষে আমরাও কিন্তু প্রাকৃতিক নির্বাচনের নিয়মেই চলি, বিশেষ করে সঙ্গী খোঁজার ব্যাপারে। তো প্রশ্নটা হলো, ফিওদর দস্তয়েভস্কি কি তাহলে তার সময়ের একজন রেড পিল ফিলসফার ছিলেন? মানে তিনি কি এই কঠিন সত্যিগুলো ১৫০ বছর আগেই তার লেখায় বলে গেছেন? অবশ্যই আমরা আজকের চশমা দিয়ে তার লেখাকে দেখছি, কিন্তু চলুন দেখি এই বিশ্লেষণ আমাদের কোথায় নিয়ে যায়। যদি দস্তয়েভস্কির উপন্যাসগুলোর দিকে তাকাই, কি দেখি আমরা? মনে হবে যেন পরাজিত পুরুষদের একটা আর্ট গ্যালারিতে ঢুকে পড়েছি। আর একটা কিন্তু একবার বা দুবার না, তার প্রায় সব লেখাতে এই একই প্যাটার্ন বারবার ফিরে আসে। শুরু করা যাক তার একেবারে প্রথম উপন্যাস পুওর ফোক দিয়ে। গল্পটা খুব সিম্পল। এক গরিব ছেলে ভালোবাসার মানুষকে হারালো এক ধনী লোকের কাছে। কেন? কারণ মেয়েটা ভালোবাসার চেয়ে বিলাসিতাকেই বেছে নিল। ছেলেটার কপালে জুটল শুধু হতাশা। এখানে কোনো হ্যাপিলি এভার আফটার নেই, আছে শুধু বাস্তবতার কঠিন নিয়ম। এরপর আসা যাক হোয়াইট নাইটসের কথায়। এখানেও একাকী যুবক, এক মেয়ের সাথে তার বন্ধুত্ব হল। মেয়েটার একটাই শর্ত, আমার প্রেমে কিন্তু পড়া যাবে না। কিন্তু যা হওয়ার তাই হল। ছেলেটা প্রেমে পড়ল, মেয়েটাকে সময় দিল, তার মনের কথা শুনল, আর শেষে কি দেখল? মেয়েটার পুরনো প্রেমিক ফিরে এসেছে আর তাকে নিয়ে চলে গেছে। মানে এই যে শুধু বন্ধু হয়ে থাকা, এটা পুরুষের জন্য কতটা হারের একটা কৌশল হতে পারে, সেটাই যেন এখানে দেখানো হয়েছে। এই যে কথাটা, সে অন্য পুরুষের বাহুতে তাকে দেখে আর নিজের ক্ষত চাটে, এটা যেন দস্তয়েভস্কির সব পুরুষ চরিত্রের মনের কথা। তারা যেন সাইডলাইনের দর্শক, তাদের ভালোবাসার মানুষগুলো অন্যের হয়ে যায় আর তারা শুধু তাকিয়ে দেখে। নিজের হারটা মেনে নেওয়া ছাড়া আর কিছুই করার থাকে না। আর নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ডের কথা কি বলবো? এর যে প্রোটাগনিস্ট, সে তো জীবন আর সমাজের কাছে হারতে হারতে নিজেকে মাটির নিচের একটা ঘরে বন্ধ করে ফেলেছে, সব আশা শেষ। ভাবলে দেখবেন আজকের দিনও কিন্তু এমন অনেক পুরুষ আছেন যারা হতাশ হয়ে সমাজ থেকে নিজেদের গুটিয়ে নেন। এই আন্ডারগ্রাউন্ড ম্যান চরিত্রটা যেন তাদেরই একটা প্রতিচ্ছবি। রাসকোলনিকভ ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের এই চরিত্রটার কথা তো আমরা জানি। একা নিঃসঙ্গ এক ছাত্র, সে নিজেকে ভাবতে শুরু করল নেপোলিয়নের মতো কেউ, মানে নিয়মের ঊর্ধ্বে থাকা এক সুপারম্যান। আর এই ভয়ঙ্কর ডিলিউশন থেকেই সে একটা খুন করে বসল। দস্তয়েভস্কি এটাই দেখাতে চেয়েছেন যে মানুষ যখন একদম একা হয়ে যায়, তখন তার মাথায় কত রকমের বিপজ্জনক আইডিয়া আসতে পারে। দি ইডিয়ট উপন্যাসের প্রিন্স মিশকিন একেবারে নিখুঁত ভালো একজন মানুষ, কিন্তু কি হলো তার সাথে? সে যাকে ভালোবাসল সেই মেয়েটা তাকে ছেড়ে বেছে নিল এক হিংস্র, ভায়োলেন্ট, বলতে গেলে এক ব্যাড বয় টাইপের লোককে। ১৫০ বছর আগেই দস্তয়েভস্কি যেন এই নাইস গাইজ ফিনিশ লাস্ট কথাটা বলে দিয়েছেন, কারণ এই কঠিন দুনিয়ায় শুধু ভালো হওয়ায় অনেক সময় যথেষ্ট হয় না। আর তার জীবনের সেরা কাজ দ্য ব্রাদার্স কারামাজভ। এখানে তো পুরুষদের প্রতিযোগিতা একেবারে চরমে। বাবা আর তার ছেলেরা সবাই মিলে একই মেয়ের মন পাওয়ার জন্য লড়ছে। ভাবা যায়? এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে নারীর অ্যাটেনশন পাওয়াটা কতটা কঠিন হতে পারে, আর এর জন্য পুরুষদের মধ্যেকার লড়াই কতটা আদিম আর ভয়ঙ্কর লেভেলে চলে যেতে পারে। তো এতক্ষণ তো আমরা তার লেখা নিয়ে কথা বললাম, কিন্তু প্রশ্ন হল, দস্তয়েভস্কি পুরুষদের এই ভেতরের কষ্ট, তাদের ব্যর্থতা, এগুলো এত ভালোভাবে বুঝতেন কিভাবে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তার নিজের জীবনেই। চলুন এবার একটু সেদিকেই নজর দেয়া যাক। মূলত ৩টে কারণ ছিল এর পেছনে। ১. তার নিজের জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা। ২. তার শারীরিক গঠন, যা তাকে সমাজের একজন আউটসাইডার বানিয়েছিল। আর ৩ নম্বর হল তার লেখায় তিনি এমন পুরুষদের ওপর ফোকাস করেছেন যাদের জীবনে কোনো নারী ছিল না। দস্তয়েভস্কিকে একবার গ্রেফতার করা হয়েছিল রাজনৈতিক কারণে, আর তারপর তাকে পাঠানো হয় সাইবেরিয়ার এক জেল ক্যাম্পে। সেখানে তিনি প্রায় ১০টা বছর কাটিয়েছেন রাশিয়ার সব দাগী অপরাধীদের সাথে। এই 10টা বছর তাকে মানুষের মন, বিশেষ করে পুরুষদের মনের অন্ধকার দিকগুলো একেবারে কাছ থেকে দেখার সুযোগ করে দিয়েছিল। দেখুন, তার সময়ের আরেকজন গ্রেট রাইটার ছিলেন টলস্টয়, লম্বা, স্বাস্থ্যবান, শক্তিশালী। আর দস্তয়েভস্কি, তিনি ছিলেন ঠিক তার উল্টো, 5 ফুট 6 লম্বা, স্বাস্থ্যও দুর্বল, তার ওপর মৃগী রোগ ছিল।
এমন একটা সময়ে যখন একজন পুরুষের পরিচয় অনেকটাই নির্ভর করত তার শারীরিক শক্তির ওপর, তখন তার এই দুর্বলতাই তাকে একজন দারুণ পর্যবেক্ষক বানিয়েছিল। তিনি দেখতে পেতেন সমাজ কাদেরকে ওপরে তোলে আর কাদেরকে ছুঁড়ে ফেলে দেয়। আচ্ছা, তাহলে তো শুধু সমস্যার কথাই বলা হলো। এই যে এত হতাশা, এত ব্যর্থতা, দোস্তায়েভস্কি কি এর কোনো সমাধানও বাতলেছেন? এই কষ্ট থেকে বের হওয়ার কি কোনো রাস্তা দেখিয়েছেন তিনি? হ্যাঁ, দেখিয়েছেন। চলুন এবার তার সেই অ্যান্টিডোট বা প্রতিষেধকটা কি সেটা দেখা যাক। দস্তয়েভস্কির দেওয়া সমাধানটা কিন্তু অবাক করার মতো সহজ। কাজ। তার মতে উদ্দেশ্য না থাকাই পুরুষদের ধ্বংসের মূল কারণ, আর জীবনের উদ্দেশ্যটা খুঁজে পাওয়া যায় কাজের মধ্যে দিয়ে, ডিসিপ্লিনের মধ্যে দিয়ে। যখন একজন মানুষ কাজ করে, ছোট ছোট সাফল্য পায়, তখন তার আত্মবিশ্বাস ফিরে আসে, আর এই উদ্দেশ্যই তার জীবনকে একটা মানে দেয়। কাজের পাশাপাশি তিনি ধর্মকেও একটা বড় সমাধান হিসেবে দেখতেন। তার মনে হতো ধর্ম সমাজকে একটা স্ট্রাকচার দেয়, একটা বাঁধনে রাখে। এটা মনোগামী বা একগামী তাকে উৎসাহ দেয়। ফলে কি হয়, সমাজের বেশিরভাগ পুরুষের পক্ষেই সঙ্গী পাওয়া, পরিবার তৈরি করা সম্ভব হয়। আর এতে সমাজে একটা স্টেবিলিটি আসে। আর সব কিছুর শেষে দস্তয়েভস্কির আসল কথাটা হলো সেলফ ইমপ্রুভমেন্ট, মানে আত্ম-উন্নয়ন। দুনিয়াটা হয়তো আনফেয়ার, অনেক কিছুই হয়তো আমাদের কন্ট্রোলে নেই, কিন্তু নিজের ওপর কাজ করা, নিজেকে আরও বেটার বানানো, এই ক্ষমতাটা কিন্তু সবসময় আমাদের হাতেই থাকে। অন্যকে বা পৃথিবীকে বদলানোর চেষ্টার চেয়ে নিজেকে বদলানো অনেক বেশি জরুরি, আর এটাই আসল জয়। শেষ পর্যন্ত দস্তয়েভস্কির এই চরিত্রগুলো আমাদের কি শেখায়? তারা আমাদের দেখায় কোন পথে যাওয়া যাবে না। তারা একজন হলো ওয়ার্নিং সাইন। এখন প্রশ্নটা হলো, এই যে একটা কঠিন আনফেয়ার দুনিয়া, এখানে তাদের ভুলগুলো থেকে শিখে আমরা নিজেদের জন্য কোন রাস্তাটা বেছে নেব? এই উত্তরটা শায়দ আমাদের সবাইকে নিজের মতো করে খুঁজে নিতে হবে।